সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আমাদের রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশবিশেষ হিসাবে আজকে আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি মোহাম্মদ আবুকর সিদ্দিক, নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে প্রথম অধ্যায়ে লেকচার 3 সম্পর্কে। ঠিক আছে, আমরা এর আগে 2টা লেকচার শেষ করেছি। চলো আজকে আমাদের কি কি জিনিসগুলো আছে সেগুলো দেখি। আজকে আমরা নিম্নে বাণিজ্যের বিভিন্ন উপাদানের ভূমিকা চকে প্রদর্শন করা হলো সে সম্পর্কে আলোচনা করব। বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ, ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা, বাণিজ্যের উপাদান, ভূমিকা, এই 3টা অংশে আমরা ভাগ করেছি। সত্যগত পণ্য বিনিময়, মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। ঠিক আছে, আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করি আগে। তো সত্যগত জিনিসটা তো বুঝছি মালিকানা, অর্থাৎ পণ্য ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে এই সত্যগত বাধা দূর হয়। অর্থাৎ ক্রেতা যখন পণ্যটা বিক্রেতার কাছে বিক্রি করে তখন বিক্রেতাই মালিক হয়ে যায়, অর্থাৎ যে কিনবে তিনি উক্ত জিনিসটির মালিক হয়ে যাবে। এইভাবে সত্যগত বাধা দূর করে। ঠিক আছে, পণ্য বিনিময়ের মাধ্যমে, ঠিক আছে, পণ্য আদান প্রদানের মাধ্যমে। স্থানগত স্থানগত হলো পরিবহনের মাধ্যমে বাধাটা দূর করে। তাহলে সেটা কিভাবে? ঠিক আছে, আমরা দেখো এক স্থানের জিনিসগুলো এখন খুব সহজেই অন্য স্থানে পাই। ঠিক আছে, যেমন ধরো আমেরিকার তৈরি করা কোনো জিনিস আমরা খুব সহজেই পরিবহন, বিমানের মাধ্যমে বলো, জাহাজের মাধ্যমে বলো, সমুদ্রপথে বলো, আমরা খুব সহজেই জিনিসগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাই, বাংলাদেশের জনগণ পায়। আবার বাংলাদেশ তৈরি পোশাকগুলো দেখো খুব সহজেই বিশ্বের বিভিন্ন দেশে আমরা কি করে থাকি, পরিবহনের মাধ্যমে প্রেরণ করে থাকি। ঠিক আছে, এইভাবে স্থানগত বাধা দূর করে হইল পরিবহন। আবার দেখো রাস্তায় তোমরা অনেক ট্রাক দেখো, ঠিক আছে, অনেক যানবাহন দেখো, সেগুলোর মাধ্যমে কি করে থাকে, পণ্য আনা নেওয়া করে থাকে। তো এই যে পণ্য আনা নেওয়ার কারণে এক স্থানের জিনিসগুলো অন্য স্থানে আমরা পাই। দেখো আবার আরেকটা জিনিস দেখো, তোমাদের বাসার নিকটে দেখা যায় যে অনেক ধরনের হরেক রকমের পণ্য সামগ্রী পাও। ঠিক আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাও। এগুলো কিন্তু এখানে তোমার বাসার নিকটে উৎপাদিত হচ্ছে না, এগুলো উৎপাদিত হচ্ছে হয়তো অনেক দূরে। এমনও হতে পারে বাংলাদেশের বাহিরেও এগুলো উৎপাদিত হয়। এরকম অনেক জিনিস আমরা দৈনন্দিন ব্যবহার করি। এগুলো পরিবহনের মাধ্যমে দেখো খুব সহজেই তোমার বাসার নিকটে এনে তারা দিয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা এই জিনিসগুলো ব্যবহার করার সুবিধাটা ভোগ করতেছি। সময়গত গুদামজাতকরণ, ঠিক আছে, ঠিক আছে, সময়গত বাধা দূর করে। যেমন ধরো এই যে আমাদের কৃষিজাত পণ্য কি কি আছে, পেঁয়াজ, রসুন, তারপরে আদা, তারপরে গোলমরিচ, তারপরে ধরো এই জিনিসগুলো, আলু, এই জিনিসগুলো তো আমরা এই একটা মৌসুমে সাধারণত উৎপাদন করে থাকি, কৃষকরা উৎপাদন করে থাকে ধান, এগুলো কি করে গুদামজাতকরণ করে রাখে। ঠিক আছে, তাহলে এক মৌসুমের জিনিসগুলো আমরা অন্য মৌসুমে এগুলো ব্যবহার করতে পারি গুদামজাতকরণের মাধ্যমে, যেটাকে আমরা বলি গোডাউনে রাখা। সেই কারণে আমরা এক স্থানে জিনিসগুলো, এক সময় জিনিসগুলো অন্য সময় সেগুলো ব্যবহার করার সুবিধাটা ভোগ করতে পারি। তারপরে অর্থগত ব্যাংকিং। তাহলে এখন দেখা যায় ব্যাংক কী করে থাকে, আমরা তো ব্যাংকিং অধ্যায় সম্পর্কে একটা লেকচার আলোচনা করেছিলাম। সেখানে ব্যাংক হলো যেখানে মানুষ কী করে টাকা পয়সা জমা রাখে এবং উক্ত টাকা ব্যাংক কী করে অন্য এক পক্ষকে ঋণ হিসাবে দিয়ে থাকে। তাহলে যারা ব্যবসা করে তারা কী করতে পারে, ব্যাংক থেকে খুব সহজে ঋণ গ্রহণ করতে পারে। এইভাবে তাদের অর্থগত সমস্যা তারা দূর করতে পারে। আবার দেখো ঝুঁকিগত, তাহলে বিমা ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। তাহলে কীভাবে ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে? দেখো অনেক সময় বিভিন্ন জায়গায় আগুন লেগে কি হয়ে যায়, জিনিসগুলো পুড়ে যায়। ঠিক আছে, তাহলে যে মালিক উনি একেবারেই নিঃস্ব হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি করা থাকে, এমন একটা প্রতিষ্ঠান থাকে যেই প্রতিষ্ঠানটি কি করে থাকে,
নিশ্চয়তা প্রদান করে থাকে যে আপনার যদি এরকম অগ্নিকাণ্ডের ফলে যে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি আপনাকে ক্ষতিপূরণ দিব। তাহলে এই যে রিস্ক, সেই রিস্কটা কি করে থাকে বীমা কোম্পানি দূর করে থাকে। আবার এক দেশ থেকে অন্য দেশে, এই যে আমরা প্রথমে আলোচনা করলাম যে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে বা বাধা দূর করে, তাহলে বাংলাদেশ থেকে যখন তৈরি পোশাক বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করা হয় বা বিশ্বের বিভিন্ন দেশের থেকে তৈরি পোশাক যখন বা জিনিসপত্র আমাদের দেশে নিয়ে আসা হয়, আমদানি করা হয়, তখন কি করা বীমা করা হয়। তাইলে অর্থাৎ জাহাজে কোনো ঝড় বা কোনো কারণে জাহাজ ডুবির ফলে যাতে ব্যবসায়ী কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য বীমা করা হয়। যদি কোনো কারণে দুর্ঘটনায় পতিত হয়ে ওই পণ্য নষ্ট হয়ে যায় বা জাহাজ ডুবে যায়, তাহলে বীমা কোম্পানি কি করে থাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে এইভাবে বীমা কি করে ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে থাকে। এখন তথ্যগত হইলে বিজ্ঞাপন তথ্য ও প্রসার কাজে সংক্রান্ত বাধা দূর করে থাকে। বিজ্ঞাপন আমরা টিভিতে দেখে থাকি, বিভিন্ন জিনিসের অ্যাড দিয়ে থাকে, ওইখানে কি করে থাকে বিভিন্ন জিনিস দেখো কীভাবে ব্যবহার করতে হয়, কি করতে হয়, কোথায় পাওয়া যায়, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের তথ্য দিয়ে থাকে। তাই বিজ্ঞাপন তথ্যগত বাধা দূর করে থাকে। ঠিক আছে, এবার আমরা আসি প্রত্যক্ষ সেবা জিনিসটা কি। ঠিক আছে, এবার অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশা নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। জিনিসটা হলো আমরা একটা জিনিস জানি যে মেধাশ্রম এবং কায়িক শ্রম, মেধাশ্রম এবং কায়িক শ্রমের বিনিময়ে মানুষ যখন অর্থ উপার্জন বৈধভাবে অর্থ উপার্জন করে, তখন সেটাকে আমরা বলবো হইল সেবা। তাহলে এই প্রত্যক্ষ সেবাটার সাথে যুক্ত থাকে হলো ডাক্তার। আমাদের অসুখ যখন হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি করে থাকেন আমাদের একটা দেখে একটা প্রেসক্রিপশন দিয়ে থাকেন, সেই প্রেসক্রিপশন মোতাবেক তাহলে আমরা কি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাই আল্লাহ রহমতে। উকিল কি করে থাকেন, উকিল আমাদের বিভিন্ন সময় আইনগত ঝামেলা হয়, উকিলের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি, যার দরুন আমরা সেই ধরনের সমস্যার মধ্যে পড়ি না। তারপর প্রকৌশলী কি করে থাকেন, এখন প্রকৌশলী মানে আমরা বুঝি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আমাদের বাড়ি তৈরি করার কথা বলো, বিভিন্ন জিনিসের কথা বলো, বিদ্যুৎ লাইন তৈরি নির্মাণের ক্ষেত্রে বলো, ওয়াশার লাইন নির্মাণের ক্ষেত্রে বলো, এই কাজগুলো করে থাকে হলো প্রকৌশলীরা। এই কাজে যে কাজটা করে থাকে তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাই হইল প্রত্যক্ষ সেবা, তাদের সেবাটাকে বলবো প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, তারপরে আমরা আসি ব্যবসায়ের গুরুত্ব। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে পণ্য গণ্য হইল ব্যবসায় যে কোনো দেশের আর্থসামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে। ব্যবসায় প্রয়োজনীয়তা উপলব্ধি করেই গড়ে উঠেছে ছোট ছোট দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে সে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করেছে যে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত। ব্যবসার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসার মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয়। ব্যবসা গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়। ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্যদ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময় ঘটে। ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে উঠেছে। জিনিসটা হলো কি, আমরা ব্যবসায় গুরুত্ব বলি, এখনকার যুগে বলা হয় ব্যবসায়ের যুগ। যেই সকল দেশ দেখো এই উন্নতির চরম শিখর পড়েছে, অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে, সেই সকল দেশে দেখো ব্যবসা বাণিজ্য অনেক উন্নত। তাদের কি হচ্ছে, বেকার সমস্যা একদিক দিয়ে সমাধান হচ্ছে, জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, তারপরে দেশের সামগ্রিক বলো অবকাঠামোগত জিনিসগুলো উন্নত হচ্ছে।
তারপরে এই জন্য দেখা যায় ওদের এখানে বিশাল বিশাল ছোট ছোট দোকান থেকে শুরু করে অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, ঠিক আছে। এবার তাহলে এই ব্যবসার পরে কি করে থাকে, এক দেশের পণ্য আরেক দেশে রপ্তানি করে থাকে, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই অর্জন করার সময় থেকে মানে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত বৈদেশিক মুদ্রা অর্জন করার সাথে বিভিন্ন পর্যায়ে অনেক লোক জড়িত থাকে, ঠিক আছে। যেমন উৎপাদন করতে গেলেও কাজে লাগে, পরিবহন ক্ষেত্র লোকের প্রয়োজন হয়, তাহলে টাকা মানে জমা রাখার ক্ষেত্র, এই যে ব্যাংকের কথা বলি সেখানেও লোকের প্রয়োজন, তাহলে কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাহলে কর্মসংস্থানের যখন সৃষ্টি হবে তাহলে বেকারত্বের পরিমাণ হ্রাস পাবে। তাহলে দেখা যাবে কি মানুষ যে ব্যবসায় কীভাবে আরও সহজ করা যায় সেই বিষয় নিয়ে গবেষণা করবে, উন্নয়ন করবে। তারপরে আরেকটা জিনিস হলো এক দেশে পণ্যদ্রব্যের আদান প্রদানের সাথে দেখো সংস্কৃতির আদান প্রদান হয়, অর্থাৎ কীভাবে আমাদের দেশের পোশাক কীভাবে কী ধরনের পোশাক পরিচ্ছদ করা হয়, তারপরে ওই দেশের পোশাকগুলো কেমন ধরনের হয় সেগুলো আমরা জানতে পারি। তাদের ভাষা সম্পর্কে আমরা যখন তারা আসে তাদের ভাষা সম্পর্কে জানতে পারি। এই ধরনের জিনিসগুলো সম্পর্কে আমরা অবগত হতে পারি, ঠিক আছে। আবার এই ব্যবসা বাণিজ্যগিরিকে নতুন নতুন শহর বন্দর গড়ে উঠেছে, যে মংলা পোর্টের কথা বলতে পারি, বেনাপোলের কথা বলতে পারি, হিলি সীমান্ত কথা বলতে পারি। এই ধরনের স্থলবন্দরগুলো গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার ফলে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যাই হলো একটা উদ্দীপক আছে আমাদের এখানে। এসএসসি পাস হালিমা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। দিনে দিনে তার প্রতিষ্ঠানটি এলাকায় সফল ব্যবসায়ী পরিণত হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় 50 জন নারী পুরুষ কাজ করে। কর্মচারীদের অধিকাংশ নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারানো। শুরুতে হালিমা তাদেরকে স্বল্প প্রশিক্ষণের ব্যবস্থা করে। তারা সুই সুতা দিয়ে নকশিকাঁথা আঁকা কাপড়, হাতের কাজের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি বিক্রি করে। হালিমা তার ব্যবসায় আরও বড় করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি শহরে না গিয়ে চলে গেলেন গ্রামে। তার ইচ্ছা গ্রামের মহিলাদের কাজে লাগানো। দিনে দিনে তাদের গ্রামের অধিকাংশ মেয়ে তার ব্যবসায়ের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে পড়ে, ফলে তাদের আর্থিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার মানেরও উন্নতি হয়। আমরা এরকম অনেকগুলো দেখি যে অনেক ছেলে মেয়েরা মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা পাশ করার পর কিছু একটা করার চিন্তা ভাবনা করে, ঠিক আছে। তার সৃজনশীল প্রতিবাদী আল্লাহ প্রত্যেক মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, ঠিক আছে, পাঠাইছে, যাতে করে সে কর্ম করে তার জীবিকা আহরণ করতে পারে। ঠিক তেমনিভাবে হালিমাও এরকম একটা উদ্যোক্তা যে অল্প পরিমাণ পুঁজি নিয়ে সে একটা ব্যবসা শুরু করছে। তাহলে তার ব্যবসাটা আস্তে আস্তে কঠোর পরিশ্রম সত্তার পরে সে কী করছে, এটা বড় সড়ো করছে। এখন ওইখানে ওই এলাকায় 50 জন নারী পুরুষ কী করতেছে, কাজে নিয়োজিত হলো, ঠিক আছে। তাহলে এই যে তার কাজটা, যে সে যে কাজটা উদ্যোক্তা হিসাবে তার ব্যবসায় বিভিন্ন লোককে জড়িয়ে দিলেন, এতে করে ওই লোকগুলোর যেমন কর্মসংস্থানের সৃষ্টি হলো, ঠিক তেমনিভাবে মানুষও তার নিত্য প্রয়োজনের জিনিসটা পেয়ে গেল। এইভাবে ব্যবসা দেখো আস্তে আস্তে কীভাবে প্রসারিত হচ্ছে, যে কীভাবে বেকারত্ব গোছানো যাচ্ছে, মানুষ কর্মসংস্থানে জড়িয়ে পড়ছে, অর্থ উপার্জনের ক্ষেত্র সৃষ্টি করতেছে। তা সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।